अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी अ स्ट्रीट फूड सेलर टू अ बिलियन डॉलर एम्पायर, द अनटोल्ड स्टोरी ऑफ आकिज ग्रुप। जैसे जैसे हम बांग्लादेश के बिजनेस टाइकून्स के बारे में जान रहे हैं, उनकी केस स्टडी को देख रहे हैं, बहुत कुछ जानने को तो मिल रहा है। लेकिन आप लोगों का बहुत शुक्रिया कि आप लोग हमें गाइड कर रहे हैं और हमें आप बताते जा रहे हैं कि भाई आप इनको देखें, इनको देखें। नई और सी नई वीडियो सजेस्ट कर रहे हैं बिल्कुल हमें। बिल्कुल इसी तरह हम से एक है। केस स्टडी देखते तो दो और हमें मिल जाती है। बिल्कुल बिल्कुल ऐसा इसी ही तरह है। से, इसलिए आपका सबसे पहले बहुत ज़्यादा शुक्रिया। और आकिश ग्रुप के बारे में बहुत ज़्यादा रिक्वेस्ट आ रही थी कि जी आप इनकी केस स्टडी को ज़रूर देखें। तो चलते हैं और इनकी वीडियो को देखते हैं और कुछ समझने की कोशिश करते हैं। चलिए, इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हमें आपके रिएक्टिंग नेबर्स। चलें जी, वीडियो को स्टार्ट करते हैं। 3 2 1 एंड चल। আসসালামু আলাইকুম। সাল 1940। 11 বছর বয়সের এক বালক তার ভাগ্যের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে রওনা দিয়েছিল কলকাতার দিকে। তখন তার পকেটে ছিল মাত্র 17 টাকা। পরবর্তীতে এই বালকটি বাংলাদেশের অন্যতম বড় বিজনেস এম্পায়ার প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে আকিজ গ্রুপ নামে পরিচিত। আজ আমরা জানব আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা আকিজউদ্দিনের সম্পর্কে এবং কিভাবে তিনি এত বড় একটা বিজনেস এম্পায়ার তৈরি করলেন তার ইতিহাস। 1929 সালে খুলনা জেলার এক ছোট্ট গ্রামে একটি দরিদ্র পরিবারে শেখ আকিজউদ্দিন জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি গ্রামের একটি স্কুলে ভর্তি হন, কিন্তু তার পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। মাত্র 10 বছর বয়সেই তিনি বাবার ব্যবসা দেখাশোনার কাজে লেগে পড়েন, কারণ তার পরিবার ছিল অতি দারিদ্র। বাবার বিজনেস দেখাশোনার পাশাপাশি তিনি চানাচুর, বাদাম, লজেন্স এসবের ব্যবসা শুরু করেন। কিন্তু বাবার বিজনেস দেখাশোনার সময়ে কিছু ভুল ত্রুটি করলে তার বাবা তাকে বকা দেয়। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আর বাড়িতে থাকবেন না, বাড়ির বাইরে অন্য কোথাও গিয়ে স্বাধীনভাবে ব্যবসা করবেন। মনের ভিতরের এই ইচ্ছাকে তিনি গুরুত্ব দিয়ে মাত্র 11 বছর বয়সে বাড়ি থেকে বের হয়ে গেলেন। রওনা দিলেন তৎকালীন সমৃদ্ধ নগরী কলকাতার উদ্দেশ্যে, কিন্তু তখন তার পকেটে ছিল মাত্র 17 টাকা। এভাবেই তিনি কলকাতার শিয়ালদহ স্টেশনে পৌঁছে গেলেন। তখন তিনি বুঝতে পারলেন বাড়ি থেকে রাগ করে বের হওয়া ঠিক হয়নি, কারণ এই শহর ছিল তার পুরোটাই অপরিচিত। তখন তিনি কি করবেন, কোথায় থাকবেন, এসবের চিন্তায় ব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু তিনি ছিলেন দৃঢ়চেতা একজন মানুষ, তিনি কোনোভাবেই হাল ছাড়লেন না। শিয়ালদহ স্টেশনে নিউজ পেপারের উপর শুয়ে তিনি ভাবতে লাগলেন কিভাবে এই শহরে একটা বিজনেস শুরু করা যায়। ওদিকে তার কাছে থাকা অল্প কিছু টাকা ফুরিয়ে আসতে লাগলো। টাকার অভাবে তিনি কোনো রকম ছাতু খেয়ে দিন কাটাতে লাগলেন। ওই সময়ে তার চোখ পড়ল এক কমলা বিক্রেতার দিকে। তিনি নিলামে 4 ঝুড়ি কমলা কিনে নিলেন এবং সেগুলোকে বিক্রি করে কিছু টাকা লাভ করলেন। ব্যবসার প্রতি তার ভালোবাসা এবং ডেডিকেশন দেখে রাস্তার পাশে থাকা এক হোটেলের মালিক তাকে মাত্র 1 আনার বিনিময়ে থাকার এবং খাওয়ার সুযোগ করে দিলেন। তিনি তার ফলের ব্যবসা করেই 300 রুপির মতো ইনকাম করলেন এবং দিন দিন তার ব্যবসা বেড়ে যেতে লাগলো। তিনি কখনোই একটা জিনিসের ব্যবসা নিয়েই সন্তুষ্ট ছিলেন না। তিনি তার অনুসন্ধানী চোখ দিয়ে দেখতে পেলেন স্টেশনের আশপাশ ঠেলা গাড়িতে করে ফেরিওয়ালাদের বিজনেস অনেক ভালো চলছিল। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনিও ফেরিওয়ালার বিজনেস করবেন। কিন্তু সমস্যা হলো ফেরিওয়ালারা সুন্দর করে হিন্দিতে ছন্দ বলে গ্রাহকদের আকৃষ্ট করছিল। কিন্তু আকিজউদ্দিন হিন্দি জানতেন না। তার মাথায় একটা নতুন বুদ্ধি এলো। তিনি হিন্দি জানেন এমন একজন ছেলেকে ভাড়া করলেন এবং ধীরে ধীরে তিনিও হিন্দি বলা শিখে গেলেন। আকিজউদ্দিনের ব্যবসার স্ট্র্যাটেজি ছিল বাকিদের থেকে আলাদা, তাই তিনি দ্রুতই অন্যান্য ফেরিওয়ালাদের থেকে বেশি টাকা ইনকাম করতে শুরু করলেন। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু তখনই তার জীবনে এক বিপদ নেমে এলো। আশেপাশের ফেরিওয়ালারা যখন দেখল নতুন ছেলেটি তাদের থেকে অনেক ভালো ব্যবসা করছে, তখন তাদের মনে হিংসা শুরু হলো। কিছু নিয়ম ভঙ্গের অজুহাত দেখিয়ে তারা পুলিশের কাছে তার বিরুদ্ধে নালিশ করল। এর ফলে আকিজউদ্দিনের 3 দিনের জেল হলো এবং 5 রুপি জরিমানা করা হলো। জেল থেকে ছাড়া পাওয়ার জন্য তার অনেক টাকা খরচ হয়ে গেল। বাধ্য হয়ে তিনি তার দোকান 2200 রুপিতে বিক্রি করে দিলেন। তার মনের অবস্থা খুবই খারাপ চলছিল। সেই সময়ে তার সাথে দেখা হলো একজন পেশোয়ারের ব্যবসায়ীর। তিনি আকিজের সততা এবং নিষ্ঠার কথা জানতেন।
তিনি আকিজকে তার সাথে পেশোয়ারে যাওয়ার কথা বললেন। আকিজউদ্দিন তার কথায় রাজি হলো এবং পেশোয়ারে চলে গেল। সেখানে তিনি আবার নতুন উদ্যোগে ফলের ব্যবসা শুরু করলেন। মাত্র 2 বছরেই তিনি তার পুঁজির দ্বিগুণ লাভ করলেন। তারপর আবার কলকাতায় ফিরে আসলেন। কলকাতায় আবার তার ব্যবসা পুরোদমে চলছিল। তখনই আরেকটা নতুন বিপদ আসলো। সেটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেশব্যাপী ব্যবসা বাণিজ্যের মন্দা চলছিল। তাই তিনি সিদ্ধান্ত নিলেন এবার তিনি বাড়িতে ফিরে যাবেন। অনেক বছর পর 1945 সালে তিনি বাড়িতে ফিরে গেলেন। তার পরিবার অনেকদিন পর তাকে ফিরে পেয়ে অনেক খুশি ছিল। আকিজউদ্দিন তার পরিবারকে বোঝালেন তার সঙ্গে কলকাতায় যাওয়ার জন্য, কেননা সেখানে ব্যবসা বাণিজ্য অনেক ভালো চলবে। কিন্তু কলকাতায় যাওয়ার পূর্ব মুহূর্তেই হঠাৎ তার বাবা মৃত্যুবরণ করে। ফলে আকিজউদ্দিনকে গ্রামেই একটা ছোটখাটো ব্যবসা শুরু করতে হয়। সেই সময়ে তার সাথে তার বাল্যবন্ধুর দেখা হয়, যার বাবা ছিলেন সেই সময়ে যশোরের বিখ্যাত বিধু বিড়ির বিক্রেতা। আকিজ প্রায় তার বন্ধুর বাড়িতে যেতেন এবং কিভাবে বিড়ি তৈরি করতে হয় এবং এই বিড়ির ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে শুরু করলেন। কিছুদিন পর তার মাও মারা যায় এবং তিনি বিয়ে করে নেন। তার শ্বশুর তাকে খুলনা শহরের বেজারডাঙ্গা স্টেশনের কাছে একটি গ্রোসারির দোকান ধরিয়ে দেয়। কলকাতা থেকে তিনি যে 8,000 টাকা নিয়ে এসেছিলেন তার মধ্যে থেকে তার কাছে মাত্র 5,000 টাকা ছিল। সেই 5,000 টাকা থেকে তিনি সৎ এবং নিষ্ঠার সাথে ব্যবসা করে 30,000 টাকা মুনাফা অর্জন করেন। কিন্তু তার একটা বড় শখ ছিল বিড়ির বিজনেস করা। সে সময়ে বাজারে পাতা বিড়ির প্রচলন ছিল। তিনি নিজের হাতে বিড়ি তৈরি করা শুরু করলেন। বিভিন্ন জায়গা থেকে উন্নত মানের তামাক পাতা সংগ্রহ করে তিনি বিড়ি তৈরির কাজ শুরু করলেন। তিনি তার বন্ধুদের দিয়ে সে সকল বিড়ির টেস্ট যাচাই করতেন। উন্নত মানের তামাক দিয়ে এবং অতি যত্নের সাথে তৈরি করার ফলে তার বিড়িগুলো বাজারের প্রচলিত বিড়ির থেকে স্বাদে এবং গন্ধে অনেক উন্নত হলো। ফলে তার ক্রেতার সংখ্যা বেড়ে গেল। ব্যবসার মুনাফা দিন দিন বেড়ে যেতে লাগলো। এরপর আকিজউদ্দিন 3 জন কর্মচারীকে নিয়ে তার দোকানের 2য় তলায় তার জীবনের প্রথম বিড়ির ফ্যাক্টরি খুললেন। তারপর তিনি তার বিড়ি বিভিন্ন মার্কেটে নিয়ে বিক্রি করতে লাগলেন। তবে একটা বিষয় তিনি লক্ষ্য করলেন যে এই সম্পূর্ণ নতুন এবং লেবেল ছাড়া বিড়ি খুচরা বিক্রেতাদের সাহায্য ছাড়া মার্কেটে ভালো চলবে না। তখন তিনি একটি নতুন কৌশল অবলম্বন করলেন। সে সময়ের প্রচলিত ওহাব বিড়ির দাম ছিল পার 1000 9 টাকা এবং জলিল সুরমা বিড়ির দাম ছিল পার 1000 8 টাকা। তিনি তার এই নতুন বিড়ি পার 1000 7 টাকায় খুচরা বিক্রেতাদের দিলেন। এতে খুচরা বিক্রেতার লাভ বেশি হতে লাগলো। তারা তখন তাদের দোকানে বেশি বেশি করে আকিজ বিড়ি রাখতে শুরু করলো এবং ক্রেতারাও যখন দেখলো আকিজ বিড়ির স্বাদ এবং গন্ধ অন্যান্য বিড়ির তুলনায় অনেক ভালো, তখন তারা আকিজ বিড়ির দিকেই ঝুঁকতে লাগলো। এভাবেই আকিজ বিড়ি একটা পপুলার ব্র্যান্ডে পরিণত হলো। আকিজের একটাই লক্ষ্য ছিল সস্তায় ভালো প্রোডাক্ট দেওয়া। তাই খুচরা দোকানদাররাও তার কাছ থেকেই বিড়ি কিনতে লাগলো। এভাবে সফলতার সাথেই তার ব্যবসা চলছিল। তখনই তার জীবনে ঘটে গেল এক বড় দুর্ঘটনা, যা তার সফল ব্যবসাকে নিমিষেই ধ্বংস করে দিল। যখন আকিজ বিড়ির ব্যবসা বেড়ে যেতে লাগলো, তখন অন্যান্য বিড়ির কোম্পানিগুলো তার উপর হিংসা করতে শুরু করলো। এক রাতে তারা আকিজ বিড়ির সেই ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দিল। আকিজউদ্দিন এবং তার সহকর্মীরা ফ্যাক্টরির ভিতরেই ঘুমাচ্ছিলেন। হঠাৎ তিনি চোখ খুলে দেখতে পেলেন ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে। তিনি সাহসিকতার সাথে 4,000 টাকা সাথে নিয়ে বের হতে সক্ষম হলেন। কিন্তু তার 30,000 টাকার সম্পদ পুড়ে ছারখার হয়ে গেল। তিনি অনেকটাই ভেঙে পড়লেন, কিন্তু হাল ছাড়লেন না, কারণ এমন বিপদ তার পূর্বেও অনেকবার হয়েছিল। তাই এবারও তিনি হাল না ছেড়ে সামনের দিকে আগানোর পরিকল্পনা করলেন। তিনি তার কিছু ব্যবসায়িক বন্ধুর সহযোগিতায় পুনরায় নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন। 1954 সালে তিনি সরকারি লাইসেন্স পান এবং 1955 সাল থেকে আকিজ বিড়ি লেভেল লাগিয়ে তার বিড়ি বাজারে আসে। এভাবেই তার বিড়ির বিজনেস দ্রুত বৃদ্ধি পেতে থাকে। কিন্তু তিনি একটা ব্যবসাতেই সীমাবদ্ধ থাকতে চাইলেন না। তিনি সবসময়ই নতুন কোনো ব্যবসার সুযোগে থাকতেন। তাই তিনি বিড়ির কোম্পানি চালানোর পাশাপাশি সিজনাল ব্যবসা শুরু করলেন। গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ধান গম ক্রয় করে শহরে গিয়ে বিক্রি করতেন।
এতে তার অনেক লাভ হতো। এভাবেই একদিন তার সাথে পরিচয় ঘটে মোহাম্মদ আলী নামের একজন পাটের ব্যবসায়ীর সাথে, যিনি সেই সময়ের সবথেকে বড় জুট মিল ক্রিসেন্ট জুট মিলের পাট সংগ্রহকারী ছিলেন। আকিজউদ্দিনের নিষ্ঠা এবং সততায় মুগ্ধ হয়ে তিনি তাকে ক্রিসেন্ট জুট মিলের জন্য পাট সংগ্রহের দায়িত্ব দেন। সেই সময়ে পাট ছিল বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল। এই ব্যবসায় ছিল প্রচুর মুনাফা। ব্যবসার শুরুতেই তিনি এক সপ্তাহে 1 ট্রাক পাট জুট মিলে পাঠাতেন। পরবর্তীতে তিনি প্রতিদিনই 1 ট্রাক পাট কারখানায় পাঠাতেন। এই লাভজনক পাটের ব্যবসায় ঢোকার পর থেকে আকিজউদ্দিন আরো লাভবান হতে থাকেন। এভাবে ব্যবসা বাড়তে থাকলে একসময় তার বিড়ির কোম্পানির শ্রমিকের সংখ্যা দাঁড়ায় 150 জন। 1956 সালে মাত্র 27 বছর বয়সে আকিজউদ্দিন একজন ব্যবসায়ী হিসেবে সফলতা লাভ করেন। আকিজউদ্দিনের ব্যবসায়িক স্ট্র্যাটেজি ছিল অনেক ভালো। তিনি তার প্রোডাক্ট মিডলম্যানদের হাতে না দিয়ে সরাসরি খুচরা বিক্রেতাদের দোকানে গাড়িতে করে পৌঁছে দিতেন। এতে করে খুচরা বিক্রেতারা তুলনামূলক কম দামে পণ্য পেত, ফলে তারা তাদের দোকানে সহজেই আকিজের প্রোডাক্ট রাখত। এভাবে আকিজ সরাসরি রুট লেভেল পর্যন্ত মার্কেট চেইন কন্ট্রোল করতেন। 1960 সালের দিকে তার বিড়ির চাহিদা বেড়ে যাওয়ায় ব্যবসার আরও সম্প্রসারণের জন্য তিনি যশোরের বেনাপোল বন্দরের নিকট নাভারণ বাজারে 20 বিঘা জমির উপর একটি ফ্যাক্টরি তৈরি করেন। বেনাপোল বন্দরের কাছে তার ব্যবসা স্থানান্তরিত হলে ব্যবসার পরিধি আরও বিস্তৃত হয় এবং তার ব্যবসা আরও ব্যাপক হারে বাড়তে থাকে। ঠিক তখনই তার জীবনে ঘনিয়ে আসে আরেকটি কালো অধ্যায়। তার পাটের ব্যবসা এবং বিড়ির ব্যবসা দুটোই সমান হারে বাড়তে থাকলে তার একার পক্ষে পুরো ব্যবসার দেখভাল করা সম্ভব ছিল না। তাই তিনি 1964 সালে আইয়ুব খান নামের একজন বিশ্বস্ত লোককে নিয়োগ দেন। কিন্তু আইয়ুব খান তাকে ধোঁকা দেয় এবং তার 2 লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। তার উপর 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের ফলে ভারতে পাকিস্তানি অনেক পণ্যের উপর নিষেধাজ্ঞা তৈরি হয়। তেমনি আকিজের বিড়ির উপরও নিষেধাজ্ঞা অর্পিত হয়। আবারও আকিজউদ্দিন একটা বড় ধাক্কা খেলেন। কিন্তু আকিজউদ্দিন কখনোই থেমে থাকার মানুষ নয়। তিনি এ অবস্থা থেকে সামলে ওঠার একটা ব্যবস্থা করলেন। সেই সময়ে যুদ্ধ এবং বিভিন্ন কারণে বেনাপোলের হিন্দুরা ভারতে চলে যেতে থাকে এবং তারা যাওয়ার কালে তাদের গৃহস্থালির বিভিন্ন জিনিসপত্র এবং সম্পদ আকিজউদ্দিনের কাছে বিক্রি করে চলে যায়। আকিজউদ্দিন সেই সকল মূল্যবান গৃহস্থলীর জিনিস নিজের সংরক্ষণে রাখেন এবং পরবর্তীতে তা বেশি দামে বিক্রি করে দেন এবং তিনি এই বিজনেসেও সফল হন। গৃহস্থলীর জিনিসপত্রের এই বিজনেসে আকিজউদ্দিন প্রায় 15 লাখ টাকা ইনকাম করেন, যা তাকে সেই সময়ে বাংলাদেশের সেরা বিজনেসম্যানে পরিণত করেছিল। সংকট কেটে গেলে আকিজউদ্দিন পুনরায় বিড়ির ব্যবসা শুরু করেন এবং এবার সে পাতার বিড়ির পাশাপাশি কাগজের বিড়িও তৈরি করা শুরু করেন। কিন্তু তখন পর্যন্ত আকিজউদ্দিনের কোম্পানি শুধুমাত্র খুলনা এবং যশোর এলাকাতেই বিস্তৃত ছিল। তখন পর্যন্ত তিনি ঢাকার মার্কেটে প্রবেশ করেননি। ঢাকার মার্কেট ধরার জন্য আকিজউদ্দিন একটি সুদূর প্রসারী পরিকল্পনা করলেন। যশোর থেকে ঢাকায় নিয়মিত তার বিড়ি সাপ্লাই না হলে সে ঢাকার মার্কেটগুলো ধরে রাখতে পারবে না। এজন্য তিনি একটি বড় ট্রাক খরিদ করলেন। তিনি তার সহকারীকে ঢাকায় পাঠালেন এবং ঢাকায় প্রচলিত সমস্ত বিড়ির তামাক সংগ্রহ করতে বললেন। আকিজউদ্দিন দেখলেন তার বিড়িতে ব্যবহৃত তামাক ঢাকায় প্রচলিত সমস্ত তামাকের থেকে উন্নত। সে সময় ঢাকায় সবচেয়ে বিখ্যাত ছিল আজিজ বিড়ি। আকিজ দেখল যে তার তামাকের কোয়ালিটি আজিজের থেকেও স্বাদে এবং গুণে অনেক গুণ ভালো। আকিজউদ্দিন তখন ঢাকার মার্কেট ধরার জন্য দ্রুত তার প্রোডাক্ট ঢাকায় নিয়ে আসলেন এবং প্রচলিত মার্কেটের থেকে 2 টাকা কমে বিক্রি করা শুরু করলেন। শুধুমাত্র সাপ্লাই করেই তিনি ক্ষান্ত হননি। তিনি মার্কেট ধরার জন্য বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ক্যাম্পেইন এবং তার পণ্যকে প্রমোট করা শুরু করেন। তার বিড়ি বহনকারী কাভার্ড ভ্যানের 2 সাইডে বড় করে তার বিড়ির পোস্টার লাগানো ছিল, ফলে যশোর থেকে ঢাকায় যাওয়ার পথেই তার বিড়ির প্রচারণা হয়ে যেত। এরপর তিনি 1976 সালের দিকে রেডিওতে অ্যাডভার্টাইজমেন্ট করেছিলেন। 1976 সালের দিকে আকিজের টোব্যাকো প্রোডাকশন দাঁড়ায় 70 লাখ টাকার কাছাকাছি। সেই সময় ঢাকায় থাকা টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিনিয়ত লসের মুখ দেখছিল, ফলে সরকার এটিকে বিক্রি করার সিদ্ধান্ত নিলেন। আকিজউদ্দিন 83 লক্ষ টাকা দিয়ে সেই কোম্পানি কিনে নিল। এভাবে তিনি বিড়ি কোম্পানির একচ্ছত্র অধিপতি হয়ে যান। কিন্তু তার মনে সেই ব্যবসাকে সম্প্রসারণ করার নেশা থেকেই যায়।
তিনি তার ব্যবসাকে সম্প্রসারিত করতে থাকেন। এরপর তিনি একে একে প্রতিষ্ঠা করেন আকিজ সিমেন্ট, আকিজ টেক্সটাইল, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, আকিজ প্লাস্টিক, আকিজ সিরামিক, আকিজ জুট মিলস এবং জুট আরও মিল। অনেক প্রতিষ্ঠান। তামাক থেকে শুরু করে খাদ্য নির্মাণ সামগ্রী, শিক্ষা, স্বাস্থ্যসেবা সবখানে ছড়িয়ে পড়ে আকিজের নাম। আকিজউদ্দিন শুধু ব্যবসায়ী নন, তিনি ছিলেন একজন মানবিক মানুষ। তিনি বিশ্বাস করতেন যে সমাজ আমাকে এত কিছু দিয়েছে তাকেও কিছু ফিরিয়ে দেওয়া উচিত। তাই তিনি গড়ে তুলেছিলেন স্কুল, কলেজ, মসজিদ, হাসপাতাল। অনেক গরিব ছাত্রের পড়াশোনার খরচ তিনি নিজে বহন করতেন। তিনি কখনো প্রচার করেননি, নীরবে মানুষের পাশে দাঁড়িয়ে গেছেন। 2006 সালে এই মহান উদ্যোক্তা পৃথিবী ছেড়ে যান, কিন্তু রেখে যান এক বিশাল সাম্রাজ্য আর তার সবচেয়ে বড় উত্তরাধিকার সততা আর পরিশ্রমের এক গল্প। বর্তমানে আকিজ গ্রুপে কর্মরত আছে প্রায় 50,000-এরও বেশি মানুষ। এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান, যার ব্যবসা এখন দেশ ছাড়িয়ে বিদেশেও বিস্তৃত। মেড ইন বাংলাদেশ লেখাটাকে গর্বের সঙ্গে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে আকিজ গ্রুপ। बहुत इंस्पायरिंग स्टोरी थी और हमेशा की तरह हमारा कंटेंट रेपिटेटिव तो होता नहीं कि हम उसको रिपीट करेंगे, हमने क्या देखा और आपने क्या देखा। बिल्कुल। हम बात करते हैं हमेशा की तरह टेक अवे पॉइंट्स पे। सो आज की इस केस स्टडी से हमने क्या सीखा, हम उसके ऊपर बात करेंगे। सो सबसे पहले जहां से वीडियो स्टार्ट होती है, हमेशा की तरह आप ये देखते हो कि भाई हालात बचपन में किस तरह के ख़राब थे, मोटिवेशन नहीं था, कोई इस तरह की चीज़ नहीं थी कि भाई आप कुछ कर सको, नाकामी और इस तरह की चीज़ें। उसमें सिर्फ एक 11 साल का बच्चा 17 टका अपनी जेब में लेके निकल जाता है, घर छोड़ एक देता है अनजान शहर वो अनजान कोलकाता शहर में। और ये बिल्कुल। इस साइड इतने छोटे बच्चे की बात कर रहे हैं हम कि जिसको सही तरह से भी किसी से बात हाँ। करनी बात नहीं करनी आती, नहीं वो आती। कुछ सोच के वो निकल गया काम करने निकल के गया। लिए। और आप ये चीज देखो कि यहाँ पे एक बात बड़ी कॉमन है कि अभी तक हमने जितने भी बिजनेस टाइकून्स की केस स्टडी को देखा है, उसमें ये चीज है कि कुछ करने की लगन सिलेक्टिव लोगों हाँ में जी। होती है, ठीक है, हर किसी में नहीं हो सकती। ऑब्जर्वर्स भी होते हैं और विजनरी भी होते हैं। बिल्कुल इसी तरह से है। अब वो ऑब्जर्वर थे, उन्होंने जाके पूरे अपने टेन्योर के अंदर ये बात हमने नोटिस की कि भाई वो अपने इर्द गिर्द ऑब्जर्व करते हाँ थे जी। कि कहाँ पे क्या चीज हो रही है और मैं क्या काम कर सकता हूँ। इसमें आप ये देखो कि क्राइसिस भी आते हैं, अप्स एंड डाउन्स भी आते हैं, और बहुत सारी चीजें हमें यहाँ पे हालात के बारे में बताई भी गई। लेकिन आप ये देखें ना कि हर सेटबैक के Give लिए up से एक नहीं नई किया, हाँ। अपॉर्चुनिटी मिल जाती है, गिव अप नहीं होता। बिल्कुल बिल्कुल। इसी तरह से। और अच्छा, वो उस सारी चीज के अंदर हम एक बात और बार बार देख रहे थे कि भाई ईमानदार बहुत ज्यादा थे, मेहनत करने हाँ वाले जी। थे। सो इसी वजह से उनको किसी चीज का डर खौफ नहीं आप था। देखें कि जब जब उनको किसी जगह पे लॉस होता था, कोई ना कोई एक ऐसा बंदा उनको मिलता था जो नई डायरेक्शन दे जाता डायरेक्शन था देता उनको, था और और वो- वो उनके लिए सक्सेस बनता हाँ था। बिल्कुल बनता था। वो सीखने वाले थे ना, कुछ बिल्कुल। करने वाले थे। बेटा पता होता क्या है कि अगर आपको एक सोने का नवाला मुंह में मिला हो, या चम्मच जिसको हम कहते हैं ना, तो वो इंसान कभी भी खड़ा नहीं हो नहीं सकता। होता। लेकिन जो स्क्रैच से खुद बनता है ना, वो उसको गिरने का डर नहीं होता, क्योंकि वो गिरेगा और वो उड़ जाएगा, उसको उसको किसी पता है कि चीज मैंने का किस तरह डर से नहीं है। दोबारा हाँ, अपने साथ जो एक बात करी। किंगडम बने के ऊपर आप आके बैठते हो ना, तो आपको हमेशा अपना थ्रोन छिन जाने का खौफ होता है। बिल्कुल होता है। बिल्कुल। ऐसे लोग मेहनती होते हैं और वो मेहनत करना जानते हैं ना, इस वजह से देखो क्राइसिस के बावजूद उन्होंने अपने फेलियर से कुछ ना कुछ सीखा है। सीखा। ऐसे फौरी ही। तौर पे उन्होंने कुछ ना कुछ किया, आप कभी देखिए, धोखा हो रहा है तो कभी उनको कोई लॉस मसला हो रहा है, कोई धोखा हो रहा है, उन्होंने उसमें से अपॉर्चुनिटी निकाली है, उसी बिजनेस को प्रॉफिट में फिर से लेके प्रॉफिट गए में वो। ले गए, उन्होंने बिल्कुल। अपना एक बीडी का बिजनेस देखा जिसके अंदर उनको नजर आता पोटेंशियल है, हम्म। उन्होंने उसको कभी खत्म नहीं होने नहीं दिया। होने दिया, उन्होंने बिल्कुल। जूट का काम किया, टेक्सटाइल्स के अंदर वैसे वो गए, उन्होंने प्लास्टिक का काम किया, हर वो चीज इसके अंदर वो इंडस्ट्री करी। बनाई है इंडस्ट्रीज आगे बनाई। जाके, और सिर्फ 27-28 साल की उम्र में इस तरह से कामयाब मार्केट होना, रूलर बन गए वो। बिल्कुल इसी तरह और से उन्होंने है। आप देखें क्योंकि मार्केट की ऑब्जर्वेशन किस तरह की थी कि छोटे शहरों में जब उन्होंने अपना नाम कर लिया, हम्म। तो देन उन्होंने सोचा कि अब ढाका ढाका की की तरफ तरफ भी ढाका जाना की है। तरफ जाके उन्होंने ट्रक्स बड़े किए, उन्होंने ज्यादा किया, उन्होंने एडवर्टाइजमेंट एडवर्टाइजमेंट ये देखो, बिल्कुल। सबसे ये बड़ी बात चीज है। और उन्होंने साथ जो advertisement टैग इनका होता था वो मेड इन बांग्लादेश का टैग था, जो इनकी हर प्रोडक्ट पे होता बिल्कुल। था। अच्छा, तो ये सारी बात एक विजनरी के तौर पे होनी चाहिए, एक ऑब्जर्वर ही ये सब कुछ कर सकता है। बिल्कुल। सो हम वो सारी चीजें देखते हैं और यही चीजें उनकी कामयाबी बनी, और उन्होंने ना सिर्फ अपना नाम बनाया बल्कि इतने सारे ब्रांड्स उनके नाम के अंडर चल रहे हैं। बिल्कुल। और मतलब हम उनका नाम नहीं ले सकते कि भाई ये हर फील्ड के अंदर उन्होंने अपना नाम
और बनाया। दूसरा सबसे बड़ी चीज जो उनकी मुझे अच्छी लगी वो ये कि उन्होंने मिडिलमैन पे रिलाई करने के बजाय खुद से हाँ हर हाँ चीज जी। करने का फैसला किया और उसमें उनको ज्यादा प्रॉफिट भी हुआ। एग्जैक्टली बिल्कुल। यहाँ पे ना ये बात मैं आपको बताऊं, ये एग्जैक्टली वही स्ट्रेटजी है कि भाई आप बाहर से सामान इंपोर्ट करो तो आपको उसके ऊपर टैक्स ड्यूटीज देनी पड़ती हैं, पड़ती सो हैं। प्राइस हाई हो जाती है। ऐसे ही इन्होंने भी यही रूल यहाँ पे लगाया कि भाई बीच वाले को पैसा देने की बजाय हम डायरेक्टली खुद क्यों ना उस चीज के साथ हाँ कम्यूट जी। करें कि भाई हम खुद अपनी सप्लाई करते हैं चीजें, उससे बिल्कुल। क्या होता है, एक आपकी म्यार अच्छा रहता है, हाँ जी। दूसरा प्राइस इंक्रीज नहीं होता। उन्होंने भी इसी चीज पे फोकस किया कि लेस प्राइस में अच्छी क्वालिटी उन्होंने सर्व की। हाँ। एग्जैक्टली बिल्कुल इसी तरह से है। 2006 में अकीजुद्दीन साहब का इंतकाल हो गया, लेकिन हम ये जानते हैं कि सिर्फ उन्होंने इंडस्ट्रीज बनाने के ऊपर ध्यान नहीं रखा बल्कि बहुत सारे सोशल वेलफेयर के लिए काम किया उन्होंने। और वहाँ पे हमें पता चलता है कि मसाजिद बनाई, स्कूल कॉलेजेस हॉस्पिटल्स बनाए, हाँ जी। और फिर हमें ये भी पता चलता है कि जो स्टूडेंट्स फी अफोर्ड नहीं कर सकते थे उनकी तालीम का इंतजाम भी किया Sponsor करते हाँ थे। बिल्कुल इसी तरह से है। बहुत अच्छी बहुत खूबसूरत वीडियो है, और एंड पर हम सिर्फ यही कहेंगे कि ऑनेस्टी इज द की ऑफ सक्सेस, और यही चीज हम सबको समझनी भी चाहिए और इस पे बिल्कुल। काम भी करना चाहिए। बहुत खूबसूरत वीडियो। बाकी आप बताएं आज की वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिएगा।